হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এসএলএসটি পরীক্ষায় জিওগ্রাফি নিয়ে বসবে, অর্থাৎ যাদের জিওগ্রাফি সাবজেক্ট, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু করা হচ্ছে। এই ক্লাসটি আমাদের পেড ভার্সন যে কোর্স আছে এসএলএসটি জিওগ্রাফির উপরে, তার ইন্ট্রোডাকশন ক্লাস। কিন্তু এই ক্লাসটা আমি সবার জন্য রেখেছি। কি জন্য? ক্লাসের টপিক কি কি আছে, অর্থাৎ ক্লাসের বিষয়বস্তু কি আছে এবং ক্লাসটি কারা দেখবে সেটা কিন্তু আমি আগে বলে নিই। এক নম্বর হলো জিওগ্রাফির 10টা ইউনিটসের মধ্যে আমি যদি চ্যাপ্টার দেখি, এখানে আমি দেখাবো তোমরা যদি এই চ্যাপ্টারগুলো কাউন্টস করো, প্রত্যেকটা ইউনিটে মোটামুটি 105টার কাছাকাছি কিন্তু চ্যাপ্টার হবে, কম বেশি। ওকে, এই 105টি চ্যাপ্টার আমার ইউনিট হচ্ছে 10টি, এবং আমার কাছে সময় আছে মোটামুটিভাবে আমি ধরতে পারি 75 দিন। তো এই একটা শর্ট টাইমের মধ্যে, মানে তুমি বুঝতে পারছো 105টা চ্যাপ্টারের জন্য একদিন করেও কিন্তু সময় পাওয়া যাচ্ছে না। তো কি উপায়ে আমরা পড়বো, এই সমগ্র সিলেবাসের কি উপায়ে আমরা স্মার্ট নোটস বানাবো, কিভাবে আমরা সেই থিওরি পড়ার সাথে সাথে এমসিকিউ করবো এবং কতগুলো এমসিকিউ কিভাবে করব, একটা কমপ্লিট, বলতে পারো একটা কমপ্লিট রোড ম্যাপ কিন্তু আজকের এই ক্লাসে থাকবে। ওকে, অর্থাৎ সম্পূর্ণভাবে এসএলএসটি জিওগ্রাফি নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যই কিন্তু ভিডিওটি করা হচ্ছে। ভিডিওটি তারা দেখবে। এবং 2 নম্বর, কারা ভিডিওটি দেখবে? আমাদের পেড কোর্সে এখনো পর্যন্ত যে 792, যখন ভিডিও করছি তখন পর্যন্ত 792 স্টুডেন্টস এনরোল করেছো জিওগ্রাফিতে, তারা তো অবশ্যই দেখবে। এবং তাদের মধ্যে কয়েকজন, মানে 3-4 জন তো অবশ্যই দেখবে, যারা আমাদের কন্টেন্ট দিতে 3-4 দিন লেট হয়েছে বলে বাজে কমেন্টস করছিলে। তো তাদের জন্য কিন্তু ভিডিওটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই ক্লাসের মাধ্যমে বলবো যে অ্যাকচুয়ালি জিওগ্রাফিটাকে কিভাবে, কি অ্যাপ্রোচে পড়তে হবে, এবং বিশেষ করে আমাদের কোর্সের মধ্যে কি অ্যাপ্রোচে করানো হবে, যাতে তোমরা আউট অফ 60 50+ স্কোর করতে পারো, সেই রোডম্যাপটাই কিন্তু আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস, যেটা আমাদের পেড ভার্সন এসএলএসটির ইন্ট্রোডাকশন ক্লাস, এবং ওভারঅল সমস্ত এসএলএসটি ক্যান্ডিডেট যারা জিওগ্রাফি নিয়ে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য, যারা সেলফ স্টাডি করছো, অন্যান্য কোচিং সেন্টারে পড়ছো, সবার জন্য আজকের ক্লাসটি। ওকে, দেখো, আমি যে বিষয়টি প্রথমে বলছিলাম যে আমরা যদি এই সিলেবাসটা দেখি, অফিসিয়াল সিলেবাস, সেখানে দেখব একটা টানা সিলেবাস আছে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে, প্রত্যেকটা ইউনিটের মধ্যে কি কি টপিক আছে সেটা আলাদা করে প্রথমে লিখে নাও, এটা হলো প্রথম কাজ। যেমন আমরা দেখছি জিও টেকটনিক্সের মধ্যে 8টা আছে, এখানে 8টা দেওয়া আছে। আমরা যদি আরও ছোট করে ভাঙি 10টা মানে সেপারেট চ্যাপ্টার কিন্তু হবে, যেটা দেখতে পাচ্ছ প্রথম ক্লাসের এই 10টা নোটস কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। আমি পরপর দেখাবো কি অ্যাপ্রোচে তোমরা নোটস বানাবে, কিভাবে নোটস আমরা তৈরি করছি বা তোমরা কিভাবে করবে, কিভাবে পড়বে, সেটা কিন্তু আমি এই নোটসের মাধ্যমে একটু পরে দেখাবো। তার আগে ক্লাসটি দেখো। আমি ক্লাসের কথাবার্তা একটু স্লোলি বলছি এবং একটু টাইম নিয়ে বলছি, যাতে প্রিপারেশনটা তোমরা যেভাবেই শুরু করো না কেন, হ্যাপাজেডলি যাতে না হয়, একটা সিস্টেমিক ওয়েতে যাতে এগোই। দেখো, জিও টেকটনিক্সের মধ্যে এখানে 8টা বা 10টা টপিক আছে বা চ্যাপ্টার আছে বলতে পারো। জিও মরফোলজির মধ্যে 9টা চ্যাপ্টার্স আছে। ক্লাইমেটোলজির মধ্যে 11টা চ্যাপ্টার্স আছে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে কম বেশি 10টা চ্যাপ্টার আছে। ইকোনমিক্স জিওগ্রাফি যেটা আছে তার মধ্যে 12টা আছে। হিউম্যান জিওগ্রাফির মধ্যে কটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, 10টি চ্যাপ্টার আছে। এবং রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে 18টি চ্যাপ্টার আছে। ওশানোগ্রাফির মধ্যে 9টি চ্যাপ্টার আছে। ক্লিয়ার? এবং ফাইনালি আমরা যদি বলি কার্টোগ্রাফিক্স টেকনিক্সের মধ্যে 7টি চ্যাপ্টার আছে। তুমি যদি ওভারঅল সমস্ত চ্যাপ্টার্সগুলো কাউন্ট করো, ইউনিট তো আমি বললাম 10টা, কিন্তু তার আন্ডারে যে চ্যাপ্টার্সগুলো কাউন্ট করবে দেখবে 100+, মানে ওই 100 থেকে 110-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। প্রথম আমার যেটা মূল মানে কথা। 2 নম্বর, আমার কাছে সময় যেটা আমি একটু আগে বললাম, সব যদি বাদ দিয়ে দাও, এদিক ওদিক মানে এক্সট্রা সময়গুলো বাদ দিয়ে দাও, মোটামুটি তুমি 75 ডেজ সলিড সময় কিন্তু পাবে 75 দিনের। তো আমাকে মানে এই 75 দিনটা কিন্তু সবাই পাচ্ছে। ওকে, তো এই 75 ডেজ আমরা সবাই পাচ্ছি, বাট এই 75 ডেজটাকে আমরা কিভাবে সাজাচ্ছি, কিভাবে আমাদের ওভারঅল প্রস্তুতির রোড ম্যাপটা আমরা তৈরি করছি, কোন সোর্স থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি,
সোর্সগুলোকে কীভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি সেটা যদি প্রথম থেকেই ক্লিয়ার করে নাও, তাহলে সঠিক সময়ে সিলেবাস শেষ হবে, সঠিক জিনিস তোমরা পড়তে পারবে। কারণ এখানে যে সিলেবাসটা দেখালাম অনার্স লেভেলে 3 থেকে 4 বছর ধরে কিন্তু পড়ানো হয়, সেটা তোমাকে 75 ডেসের মধ্যে টোটালটাই মানে কমপ্লিট করে তার মধ্যে প্রায় 5000 এমসিকিউ প্র্যাকটিস করে তারপরেও কিন্তু রিভিশনের জন্য তোমাকে টাইম রাখতে হবে। সুতরাং এই কিন্তু আমাদের একটা সিনারিও আমাদের সামনে আছে, সেই বিষয়টাকে কিন্তু আমি পরপর বলতে থাকবো। এবং প্রথমেই এই পয়েন্টটি বলতে গিয়ে আমি প্রথমেই যে পয়েন্টটা মানে উল্লেখ করব সেটা হলো কি, আমাদের প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এসএলএসটি এক্সাম যেটা সেপ্টেম্বর মাসের প্রথম উইকের মধ্যে নেওয়ার কথা আছে, সেই এক্সামটাকে তোমরা কিন্তু 100 মিটার রেস হিসেবে দেখো না। ইটস নট এ 100 মিটার রেস, ইটস আ ম্যারাথন রেস। ওকে, তো 100 মিটার রেসে আমরা কি দেখি যে কোনো ব্যক্তির কাছে মানে সেই 100 মিটারটাকে 10 সেকেন্ড 8 সেকেন্ড মানে যত স্পিডে দৌড়ানো যায় সেরকম কিন্তু স্ট্র্যাটেজি নিতে হয়। ওকে, বাট আমরা এটাকে কিন্তু সেই 100 মিটার রেস হিসেবে দেখবো না, এটাকে আমরা একটা ম্যারাথন রেস হিসেবে দেখব। হতে পারে সেটা 10 কিলোমিটার, হতে পারে সেটা 1600 মিটার, হতে পারে সেটা মানে 2 কিলোমিটার। তো এইরকমই কিন্তু একটা ম্যারাথন রেস হিসেবে কিন্তু আমরা দেখব। আমার বলার যেটা মূল উদ্দেশ্য, 100 মিটার রেসে আমরা কিন্তু একদম প্রথম থেকেই পিক আপটা তুলি, স্পিডটা তুলি এবং ফিনিশ লাইন গিয়ে শেষ করি, যত স্পিডে পারি শেষ করি। তো সেই প্রসেসে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। ম্যারাথন রেসের স্ট্র্যাটেজি কিন্তু আমাকে নিতে হবে, অর্থাৎ আমাকে কিন্তু স্লো স্টার্ট করতে হবে। স্টার্টিংটা কিন্তু মেন, স্টার্টিং কিন্তু আমাকে স্লোলি করতে হবে, বাট স্টেডি করতে হবে। মানে স্লো করব বাট রেগুলারিটি মেনটেন করে করব। সেই কচ্ছপ এবং খরগোশের গল্প তোমরা যেটা পড়ছিলে, যে খরগোশ প্রথমে একদম মানে সুপার স্পিডে দৌড় লাগিয়েছিল, কিন্তু কচ্ছপ সে কিন্তু ধীর গতিতে এগোচ্ছিল, কিন্তু রেগুলারলি সে স্টেপ নিচ্ছিল। আর কচ্ছপ কিন্তু একটা সময় পরে গিয়ে হাঁপিয়ে গেছিলো বা নিজের মধ্যে একটা চিন্তা ভাবনা এসেছিল যে কচ্ছপ তো এখন অনেক পিছিয়ে আছে, আমি খরগোশ, আমি অনেক স্পিডে দৌড়াতে পারি, আমি একটু রেস্ট নিয়ে নিই। তো সেই বিষয়টা কিন্তু এখানে আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি কি করব, একটা স্লো স্টার্টিং কিন্তু স্লো এবং পারফেক্ট স্টার্টিং কিন্তু করতে হবে প্রথম কথা, ঠিক আছে। এবং সেই স্লো স্টেপ কিন্তু আমি রেগুলারলি নেব। এই নয় যে আমার সামনে 75 ডেজ পরে পরীক্ষা, এই জন্য আমি একদম রুটিন বানালাম যে আমি দিনে 15 থেকে 16 ঘন্টা পড়ব। এই রুটিন বানিয়ে আমি 2 দিন পড়লাম এবং তারপরে আমি নিজেই উল্টে পড়ে গেলাম, 5 দিন রেস্ট নিলাম। তো সেই প্রসেসে গেলে কিন্তু হবে না, এটাকে আমাদেরকে ভাবতে হবে ইটস আ ম্যারাথন রেস। এবং সেই ম্যারাথন রেসের স্ট্র্যাটেজি কিন্তু আমাদেরকে নিতে হবে যে আমরা একটা স্লো স্টার্ট করব, একটা পারফেক্ট স্টার্ট করব এবং তারপরে রেগুলারিটি মেনটেন করব। এবং যত দিন এগোবো, অর্থাৎ যত আমি সাপোজ আজকে 20 জুন আমি স্টার্ট করছি, যখন আমি জুলাই মোটামুটি 7-8 তারিখে যাব তখন আরেকটু স্পিড বাড়াবো, জুলাইয়ের শেষের দিকে আরেকটু স্পিড বাড়াবো এবং অগস্টে গিয়ে ফুল স্পিড বাড়াবো এবং সেপ্টেম্বরে কিন্তু আমি ফিনিশিং লাইনে একদম চেষ্টা করব সবার থেকে যত দূরে এগোনো যায়। তো সেই স্ট্র্যাটেজি কিন্তু আমাকে মেনটেন করতে হবে। এটা কিন্তু আমাদের প্রথম পয়েন্ট, যে ওভারঅল আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। ক্লিয়ার? এখন এই যে প্রসেস আমি বললাম, সেই প্রসেস দিয়ে আমাদেরকে মানে প্রসেসটা আমি বলে দিলাম। এবার আমাদের কাছে রিসোর্স কি আছে না, আমার এই 105টা চ্যাপ্টারের উপরে একটা স্মার্ট নোটস আমাদের কাছে থাকবে বা কারো কাছে বুকস থাকবে। ওকে, এবং তার কাছে প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকবে। যদি কোনো সে কোর্সে কারোর কোর্সে ভর্তি হয় তো সেখানকার লেকচার থাকবে, ভিডিও লেকচার থাকবে। তো ওভারঅল এই তার হলো মানে পুঁজি, ঠিক আছে। এই তার পুঁজি, এই পুঁজিটাকে কে কত সঠিকভাবে ব্যবহার করছে সেটাই কিন্তু আলটিমেটলি আমাদেরকে দেখতে হবে। তো আমরা যেটা করব সেটা আমি প্রথমে বললাম, একটা স্লো স্টার্টিং নেব। ওকে, স্লো স্টার্টিং নেব, চেষ্টা করব মানে প্রতি সপ্তাহে একটা করে ইউনিট কভার করার। একটা ইউনিট আমি একটা সপ্তাহ বা হার্ডলি 10 ডেজ ইনিশিয়ালি কিন্তু বলছি এরকম কিন্তু আমরা আমাদের মানে স্ট্র্যাটেজি থাকবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমাদের কোর্সে তো অনেকে কোশ্চেন করছিল যে স্যার কতগুলো ক্লাস হবে সপ্তাহে। দেখো, ইনিশিয়ালি আমরা সপ্তাহে 2টো ক্লাস দিয়ে শুরু করব,
লাইভ দিলে একটা সমস্যা আছে, লাইভ ক্লাস করে কিন্তু এতগুলো সিলেবাস শেষ করা যাবে না। সুতরাং আমাদেরকে রেকর্ডিং ভিডিওর দিকে কিন্তু বেশি করে এগোতে হবে। যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে কিন্তু লাইভ ক্লাস অবশ্যই রাখা যেতে পারে, প্র্যাকটিস ক্লাসগুলো রাখা যেতে পারে, ডাউট ক্লিয়ারিংগুলো কিন্তু রাখা যেতে পারে। সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া হচ্ছে না, তোমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু লাইভটা রাখা হবে। বাট মেন সিলেবাসটা কিন্তু আমরা রেকর্ডিংয়ের মাধ্যমে দ্রুত শেষ করার চেষ্টা করব। স্মার্ট রিভিশন নোট আমি একটু পরেই দেখাবো, তাহলে বুঝতে পারবে। ওকে, তো ইনিশিয়ালি আমরা কি বললাম, দুটো ক্লাস। যদি মনে হয় যে দুটো ক্লাসে আমার একটা ইউনিট এক সপ্তাহে কমপ্লিট হচ্ছে না, আমি ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেবো, 3টে 4টে 5টা করে দেবো। এবং ইনিশিয়ালি আমি যেটা বললাম যে একটা সপ্তাহে একটা ইউনিট আমরা কভার করব, এইভাবে যেতে যেতে আমাদের কাছে যে 2.5 মাস সময় আছে, তো এক সপ্তাহে 4টে, পরের সপ্তাহে 4টে, এবং তারপরে যদি আমরা অর্ধেক সময় পাই তাহলে দুটো। এইভাবে কিন্তু আমাদের 10টা টপিক মানে 10টা ইউনিট কভার হয়ে যাবে। বাট আমি চেষ্টা করব এই লাস্টের 15 দিন কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা রাখা, তার আগে কিন্তু সিলেবাস শেষ করে দেওয়ার একটা কিন্তু প্ল্যানিং আমাদের কাছে আছে। তো এই মানে এইভাবে প্রস্তুতি নিতে গেলে আমাদের কাছে একটা কি থাকতে হবে, একটা স্মার্ট নোটস থাকতে হবে। স্মার্ট নোটসের ক্যারেক্টার কি, বা আমাদের যে নোটস আছে সেখানে আমরা কি ক্যারেক্টারগুলো রেখেছি সেটা কিন্তু তুমি আগে দেখে নাও এখানে কি কি আছে। দেখো আমাদের যেটা জিওটেকটনিক্স যে প্রথম টপিক আছে তার মধ্যে দেখো পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠন এবং তার বিন্যাস, শিলা, চ্যুতি, ভাঁজ, প্লেট টেকটনিক তত্ত্ব এবং পর্বত গঠন, ভূমিকম্প, আগ্নেয়গিরি, মহীসঞ্চরণ মতবাদ, সমস্থিতি এবং সমুদ্রতলের যে বিস্তার সেইগুলো কিন্তু আছে। ক্লিয়ার? তো এই যে 10টা টপিক আছে মোটামুটি প্রথম যে আমাদের ইউনিট, তার মধ্যে আমি যে কোনো একটা নিচ্ছি। সাপোজ আমি ভাঁজ বা ফোল্ড যেটা টপিক সেটা আমি নিচ্ছি। এর উপরে আমাদের স্মার্ট নোটসটা কিভাবে তৈরি করতে হবে, দেখো স্মার্ট নোটসের প্রথম বিষয় হলো সমস্ত বিষয় আমাদের কভার হবে। ফোল্ডের মধ্যে যা যা প্রশ্ন আসবে আমার যেন সেই থিওরি প্রশ্নের মধ্যে ম্যাক্সিমামটা কভার হয়ে যায় প্রথম কথা, এবং সেটা যেন একটা মোটামুটি লেন্থের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ পুরো আমাদের যেন সিলেবাস কভার হয়, আর সেটা একটা একটা যাতে একটা জিস্টেড আকারে আমাদের থাকে, যতটা কম করা যায়। ঠিক আছে, এবার দেখো যেমন এখানে আমরা ভাঁজ বা ফোল্ড যেটা রেখেছি, তো প্রথমে আমরা ভাঁজ কাকে বলে, ভাঁজের গঠন কি, স্মার্ট নোটস তোমরা কিভাবে করবে, বা তোমরা যেখানে পড়ছো তাদের সেই স্যার ম্যাডামকে, বা তোমরা সেলফ স্টাডি করলে নিজেরা কিভাবে করবে, সেই প্রসেসটা কিন্তু আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এখন ভাঁজ গঠনের কারণ যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টে পয়েন্ট রেখেছি। এখানে কিন্তু একটা ঢালাও লেখা নেই, মানে পয়েন্ট অনুযায়ী কিন্তু লেখা হচ্ছে। সুতরাং একটা মানে একটা যেটা বিষয় আমি বলছি, স্মার্ট নোটসের একটা বৈশিষ্ট্য হলো পয়েন্ট ওয়াইজ কিন্তু লেখা থাকবে, পয়েন্ট ওয়াইজ লেখা থাকবে। সেটা বুলেট পয়েন্ট হতে পারে, সেটা নাম্বারিং পয়েন্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ওকে, ভাঁজ গঠনের জন্য কি কি শর্ত লাগে, দেখো এখানে 3টে বুলেট পয়েন্ট আছে। বলার মূল উদ্দেশ্য হলো স্মার্ট নোটসের প্রথম উদ্দেশ্য মানে বৈশিষ্ট্য হবে পয়েন্ট অনুযায়ী কিন্তু হবে। ওকে, বা ভাঁজ গঠনের প্রক্রিয়া সেটাও কিন্তু পয়েন্ট, 3টে পয়েন্ট আমরা যদি পরপর পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো। এবং ওপরে যা যা পড়েছি সেটা একটা মনে রাখার একটা ছোট্ট সূত্র, একটা ফ্লো চার্ট। যেমন এখানে প্রথমে চাপ হচ্ছে, চাপের ফলে একটা সংকোচন হচ্ছে, সংকোচনের পরে ভূমিটা বেঁকে যাচ্ছে, সেটাকে আমরা ভাঁজ বলছি। তো 4টে ওয়ার্ডের মাধ্যমে কিন্তু ওপরে সমস্ত যে জিনিসগুলো দেখলাম সেটা কভার হয়ে গেল। ওকে, এবং তারপরে দেখতে পাচ্ছ এই যে চাপের ধরন এবং তার ফল, অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা কি করেছি দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল ফরম্যাট করলাম। তাহলে আরেকটা এখানে আমরা কি করলাম, ফ্লো চার্ট। ফ্লো চার্ট, তাহলে ফ্লো চার্ট আনতে হবে। এবং 3 নম্বর যেটা, সেটাকে কি বলছি আমরা, টেবিল আনতে হবে। তো থ্রু আউট যে কোনো নোটস তুমি ওপেন করতে বলো, আমি করে দেখাবো। প্রত্যেকটা নোটস কিন্তু এইভাবে আছে, এবং কিভাবে আছে সেটা কিন্তু তোমাদেরকে পরপর আমি দেখাচ্ছি। ধৈর্য সহকারে দেখো যদি তুমি একজন শিক্ষক হতে চাও, কারণ এই ইনিশিয়াল ক্লাসগুলো যদি মিস করে যাও পরবর্তীকালে কিন্তু অনেক রকম প্রিপারেশন নিতে সমস্যা হবে। উদাহরণ, তো আমি এতক্ষণ যে ভাঁজের কথা বললাম, ভাঁজের উদাহরণটা এখানে দিলাম। তার উপাদান এবং গঠন এবং সেই প্রধান যে অংশগুলো এবং সে তার সংজ্ঞা। ওকে, ঊর্ধ্বভাঁজ, অধোভাঁজ, পার্শ্বভাঁজ, এই যে বিভিন্ন অংশের কথা বললাম, ভাঁজের একটা ভাঁজের বিভিন্ন অংশ থাকে। তো সেই অংশগুলো আমি একটা টেবিলের মধ্যে রাখলাম। আমি যদি পরপর এটা লিখে দিতাম তোমাদের কিন্তু আইডেন্টিফাই করতে অসুবিধা হতো যে অ্যাকচুয়ালি অংশগুলো কোনগুলো বা তার সংজ্ঞা কী। তো আমি এখানে পরপর টেবিল দিয়ে রাখলাম, এবং সেই ভাঁজ অনুযায়ী তার একটা উদাহরণ কিন্তু এখানে বললাম। এবং দেখো মনে রাখার কৌশলটাও কিন্তু দিলাম। অর্থাৎ ঊর্ধ্বভাঁজ কি না এ আকৃতির হবে, অধোভাঁজ কি ইউ আকৃতির হবে। ঠিক আছে, তো এটা মনে রাখলে তোমার ওপরেরগুলো মনে থাকবে।
আর একটা চিত্র বা ডায়াগ্রাম বা টেক্সচুয়াল যেটা চিত্র বলে, পুরোপুরি ছবির আকারে নয়, টেক্সচুয়াল চিত্র যেটা বলে সেটা কিন্তু আমি দিলাম, যেটা অ্যাক্সিয়াল প্লেন, এর নিচে আমরা হচ্ছে সিঙ্কলাইন এবং ওপরে হচ্ছে অ্যান্টিক্লাইন। ওকে, এবং যেটা এখানে থাকছে সেটা হচ্ছে লিম। তো এইভাবে কিন্তু আমি বিষয়টা এখানে রিপ্রেজেন্ট করলাম, এবং তার যে এক্সট্রা যে মানে প্রকারভেদটা, যেটা আমি একটু আগে একটা ছোট্ট টেক্সচুয়াল স্ট্রাকচারের মধ্যে দিলাম, তার কিন্তু একটা সেই বুলেট পয়েন্টে তার কিন্তু একটা তার সেই সম্পর্কে কিন্তু লেখা আছে যে সমমিত ভাঁজ, ওকে, সিমেট্রিক্যাল ফোল্ড বা অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, অসমমিত ভাঁজ, এইগুলোর বিষয়টা কি সেটা দেখো। যেমন আমি এখানে বলছি যে দুই পাশে যদি সমান দৈর্ঘ্যের লিম থাকে, যে এই পাশে এবং এই পাশে যদি সমান দৈর্ঘ্যের লিম থাকে, তাহলে সেটা কি কিন্তু আমি বলবো যে সমদৈর্ঘ্যের বা সমমিত ভাঁজ। ওকে, অ্যাক্সিয়াল যেটা অ্যাক্সিয়াল প্লেন সেটা কিন্তু কেন্দ্রে থাকবে, এবং চাপ সমান হলে এই ধরনের ভাঁজকে কিন্তু এই ধরনের ভাঁজ কিন্তু হয়, অর্থাৎ দুই দিক থেকে যদি চাপ সমানভাবে আসে তাহলে ভাঁজটাও সমানভাবে হবে। তো সেই পয়েন্টগুলো কিন্তু এখানে আমি ধীরে ধীরে পয়েন্ট ওয়াইজ, প্রথমে নাম্বারিং পয়েন্ট, তারপরে বুলেট পয়েন্ট, এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে কভার করছি, অর্থাৎ যে একটা ভাঁজের শ্রেণীবিভাগ বা ফোল্ডের শ্রেণীবিভাগ 8 নম্বর পর্যন্ত আমি গেলাম। ক্লিয়ার? 8 নম্বর পরে দেখো সেই পয়েন্টগুলোকে আমরা একটা সারাংশ টেবিল করলাম, অর্থাৎ একটা নোটসের মধ্যে কিন্তু আমি স্মার্ট উপায়ে সমস্ত মানে বিষয়টা ঢোকাচ্ছি, এবং তারপরে তার একটা সামারি করছি, তার একটা সামারি কিন্তু এখানে দিচ্ছি প্রত্যেকটা সেগমেন্টের শেষে। অর্থাৎ সমমিত ভাঁজ মানে দুটো লিম সমান, অসমমিত ভাঁজ মানে একটা লিম ঢালু অন্যটি খাড়া, সমলম্ব ভাঁজ মানে দুটো লিম্বই সমান ঢাল থাকবে তার, অতি অতিক্রান্ত ভাঁজ মানে কি একটা লিম্ব আরেকটার উপরে চলে যাবে, একটা লিম্ব আরেকটা লিম্বের উপরে চলে গেল, তো সেটাকে আমি সেটা মানে সেইভাবে বলছি। ডোম মানে কি গম্বুজের মতো উঁচু হবে, বেসিন মানে হলো থালার মতো নিচু হবে। তো একদম একটা টেবিলের মাধ্যমে পড়লেই আমার উপরের যে 30-40 লাইন লেখা আছে সেটা পড়ার দরকার নেই, আমি মানে চাইলে এই টেবিলটাই দিয়ে দিতে পারতাম, বাট যারা একটু এক্সট্রা পড়তে চাই তাদের জন্য কিন্তু উপরের অংশটাও আমি দিয়ে রেখেছি। ভাঁজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটা দেখো, যে ভাঁজ পর্বত বা ফোল্ড মাউন্টেন হচ্ছে, তার বৈশিষ্ট্য কি, তার উদাহরণ কি। ওকে, অধভাজ উপত্যকা হচ্ছে, তার বৈশিষ্ট্য কি, তার উদাহরণ কি, দিয়ে দিলাম। ওকে, ঊর্ধ্বভাজ শৃঙ্গ হচ্ছে, তার বৈশিষ্ট্য এবং উদাহরণ দিয়ে দিলাম। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে মানে দেওয়া হয়েছে, এবং একটা সায়েন্টিফিক উপায়ে কিন্তু দেওয়া হয়েছে, এবং তারপরে দেখো সংক্ষেপে মনে রাখার টেবিল, যে উপরের যে থিওরি পোর্শনগুলো পড়লাম, তো সেগুলো আমি সংক্ষেপে একটা টেবিলের, যদি তোমাদের মানে বুঝতে পারছো এখানে তোমাদের এক্সট্রা করে পরিশ্রম করার কিন্তু কিছু নেই, সমস্তটা আমরা করে দিয়েছি। তো যারা বলছিলে 3-4 দিন ক্লাস কেন লেট হলো, আমরা ঠকে গেছি আপনাদের কাছে অ্যাডমিশন হয়ে, তো সেই 3-4 জন, আমি সেই 792-কে বলছি না, তার মধ্যে 3-4 জনকে বলছি। এই জন্যই কিন্তু লেটস হয়েছে, যে অ্যাডমিশন হচ্ছিল প্রচুর, তো তারা কিন্তু তাদের কথা মাথায় রেখে 1 নম্বর, এবং 2 নম্বর এই যে নোটসের কোয়ালিটি দেখছো, খোঁজ নিয়ে দেখো। 1 নম্বর হলো কলেজ স্ট্রিট যাও, বই ঘাঁটো, সেখানে বই দেখো এরকম নোটস কোয়ালিটির নোটস পাও কিনা বইয়ের মধ্যে। আর যে কোচিং সেন্টারে তোমরা ইউটিউবে দেখছো, তাদের ডেমো নোটস চেয়ে দেখো এরকম সায়েন্টিফিক উপায়ে নোটসগুলো তৈরি করা আছে কিনা, এখনো বাকি আছে, পরপর দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে কিভাবে শিক্ষক হতে হয়, সেটা কিন্তু একবার মাথায় রাখো, ঠিক আছে? আমি 10 বছর আগে শিক্ষক হয়েছি, তো সেই প্রসেসটা কিন্তু আমার জানা আছে, তো জেনে রাখো, প্রিপারেশন নিতে সুবিধা হবে। যারা এই 3-4 জন যারা বলছিল তাদেরকে কিন্তু আমি বেশি করে বলছি, বাকিরা তো ভরসা করোই আমাদের উপরে। দেখো, ভূমিরূপ কি কি হবে, ফোল্ড মাউন্টেন মানে যেগুলো আমি বললাম সেই ভূমিরূপগুলো এখানে আছে, কি ধরনের ভাঁজ তারা ক্রিয়েট করে, ওকে, এবং তাদের উদাহরণ কি, সেই টোটাল যে ওপরের 2-3টে সেগমেন্টের বিষয় কিন্তু আমি একটা টেবিলের 3টে লাইন, 3টে রোতে মানে 3টে কলামে কিন্তু দিয়ে রেখেছি। ওকে, এবং বিশ্বের প্রধান প্রধান যে ভাঁজ পর্বতগুলো আছে, তাদের তাদের অবস্থান, তাদের গঠনকাল এবং তাদের বৈশিষ্ট্য। প্রশ্ন পড়বে হিমালয় পর্বত কোন সালে তো মানে গঠিত হয়েছিল, টারশিয়ারি যুগে গঠিত হয়েছিল, এমসিকিউ এর মধ্যে ভরে ভরে আছে। তুমি বইয়ের কথা বলছো, তো বইতে দেখো, বাজার চলতি বইয়ে দেখো, এই যে জিও টেকটনিক্সের কথা বলছি, জিও টেকটনিক্সের পুরো টানা 10টা এই যে টপিক বলছে, সাব টপিক আলোচনা করা থাকবে, তারপরে 250 ম্যাক্সিমাম 300, তার বেশি যাও 400 কোশ্চেন থাকবে, মানে একদম সেগমেন্টের শেষে। আমরা কি করেছি দেখো, দেখলে মাথা ঘুরে যাবে, কোথা থেকে কোশ্চেন এসএলএসটি কোথা থেকে কোশ্চেন বার করে দেবে, সব কোশ্চেন এখানে থাকবে, দেখে নাও। ভাঁজ পর্বতের বৈশিষ্ট্য, ভাঁজ পর্বতের সঙ্গে অন্যান্য পর্বতের তুলনা,
এবং তুলনামূলক ভাঁজ এবং চ্যুতি, পরের চ্যাপ্টার চ্যুতি আছে, এই যে আগের চ্যাপ্টার, তার সঙ্গে এই ভাঁজের একটা কিন্তু ওভারঅল একটা যাতে গুলিয়ে না যায় সেটা কিন্তু একটা দেওয়া আছে এখানে, এবং সেই তার একটা ভূতাত্ত্বিক ফলাফলের একটা কিন্তু ফ্লো চার্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, যে ভূতাত্ত্বিক বলের ফলে শিলার প্রতিক্রিয়া হয়, অর্থাৎ শিলা হতে পারে সে বেঁকে গেল, ভেঙে গেল বা কাছাকাছি এলো, তো সেই যে প্রতিক্রিয়া হচ্ছে সেটা যদি নমনীয় হয় তাহলে সেটাকে আমরা ভাঁজ বলবো, মানে একটা দুদিক থেকে চাপ আসছে, তো সেটা হালকা করে বেঁকে গেছে একদম, তো সেটাকে আমি মানে ভাঁজ বলছি। আর সেটা এমন চাপ দিয়েছে যে ভেঙে একটার উপরে একটা উঠে গেছে, ভেঙে মানে দুদিকে চলে গেছে, তো সেরকম হলে আমি চ্যুতি বলবো বা ফল্ট বলবো। তাহলে এই ভাঁজ এবং ফল্ট কিন্তু একদম ওভারঅল তার অরিজিন সেম, সব কিছুই সেম, বাট এই বেসিক ডিফারেন্স কিন্তু আছে, অর্থাৎ একটা প্রতিক্রিয়া বা একটা ধাক্কা খুব আস্তে হচ্ছে, তুমি হালকা করে বেঁকে গেল বা হালকা করে ডাউন হলো, সেটা হলো ভাঁজ। আর এমন ধাক্কা দিচ্ছে বা এমনভাবে দূরে চলে যাচ্ছে যে যে মূল ভূভাগ ছিল সেটা একদম টেনে ফেটে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, তো সেটা হলো চ্যুতি, ফল্ট। তো এই দুটোর বেসিক ডিফারেন্স, ওকে। এবং দেখো এই যে এতক্ষণ ধরে আমাদের কিন্তু টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তো সিলেবাস কমপ্লিট হওয়ার পরে নোটসের কি দেওয়া আছে দেখো, এই যে ভাঁজ সম্পর্কে আমরা এতক্ষণ পড়লাম তার উপরে একটা স্মার্ট সামারি কিন্তু দেওয়া আছে। স্মার্ট সামারি মিন্স তার সংজ্ঞা, তার গঠন প্রক্রিয়া, ভাঁজের অংশ। ভাঁজের অংশ আগে যেমন আমি ডিটেলসে বলেছিলাম, এখানে কিন্তু বলিনি, একদম মাইন্ড ম্যাপ, মানে এতগুলো পয়েন্ট কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে রিভিশনের যখন করব সঙ্গে সঙ্গে আমাকে ভেবে নিতে হবে যে এখানে ঊর্ধ্বভাজ আছে, ও ঊর্ধ্বভাজ মানে এই, অধোভাজ মানে এই, আর অ্যাক্সিস মানে এই, আর লিম্ব মানে এই, হিঞ্জ মানে এই, তো এইভাবে কিন্তু আমাকে মনে রাখতে হবে। ভাঁজের প্রকারভেদ যখন আমরা পড়বো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তো একটা নাম আমি এখানে দেখব, আর আমার মানে চোখের মধ্যে বা ব্রেনের মধ্যে কিন্তু ঘুরবে যে আমি ওপরে এই পড়েছি, তো এটার মানে এই, এটার মানে এই, এটার মানে এই, তো এইভাবে কিন্তু রিভিশন নোটস তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং ভাঁজ সম্পর্কিত যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো বললাম, এখানে সেই ভূমিরূপগুলো ভূমিরূপের নাম এবং তার উদাহরণ দেওয়া আছে। এবং ভাঁজ ও চ্যুতির যে পার্থক্য, যেটা মূল অংশ বলছিলাম, যে শিলা বেঁকে যদি যায় এবং ধীরে ধীরে যদি গঠিত হয় তো সেটা ভাঁজ হবে, এবং শিলা যদি ভেঙে যায় এবং ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় তাহলে সেটাকে চ্যুতি হবে। তো দুটো একদম বেসিক পয়েন্ট। এবার যেটা বেসিক পয়েন্টের পরে যেটা বলছিলাম এমসিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে বা কোশ্চেনের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা ভালো করে লক্ষ্য করো। আমি বললাম কি, বাজার চলতি বই, যে কোনো কোচিং সেন্টার যেখানে যাও না কেন, তাদের যেটা মূল বিষয় থাকে, এই একটা ইউনিট বলেছে তার মানে কিন্তু এই নয় সেই ইউনিটটাকে আমি হ্যাফাজেটলি 200টা কোশ্চেন দিলাম বা 300টা কোশ্চেন দিলাম, তাহলে যে কোনো একটা সেগমেন্ট কিন্তু বাদ হয়ে যেতে পারে। অর্থাৎ আমি এই মানে টেকটনিক্সের উপরে আমি 300 কোশ্চেন দিলাম, সাপোজ আমি ধরছি, তো হতে পারে সেটা এই যে পৃথিবীর যেটা অভ্যন্তরীণ গঠন সেখান থেকে আমার কোশ্চেন একটা এলো, শিলা থেকে কোশ্চেন এলোই না, চ্যুতি থেকে 50টা এলো, আবার ভাঁজ থেকে 20টা এলো, তো একটা সমভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে না। আমরা কি করেছি, এই একটা সেগমেন্ট যখন শেষ হচ্ছে, অর্থাৎ স্মার্ট নোটস, স্মার্ট রিভিশনস, তারপরে আসছে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস সেটের মধ্যে কটা কোশ্চেন থাকতে পারে দেখো, এখানে ভাঁজ চ্যাপ্টারের উপরে আমরা 100 কোশ্চেন রেখেছি, ঠিক আছে। এবং কোশ্চেন শুধু নয়, তার এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা যাকে বলা হয়, এই ব্যাখ্যা তুমি যখন পড়বে, এর বাইরে আমি বলছি, মানে বারবার বলছি যে কোশ্চেন কিন্তু হবে না, কারণ তুমি একটা নোটস পড়লে, স্মার্ট নোটস, তার রিভিশন পয়েন্ট তোমার সামনে নোটসের মধ্যে দিয়ে রেখেছি, তারপরে তুমি 100টা কোশ্চেন প্র্যাকটিস করবে যে কোন গঠন সবচেয়ে বেশি তরঙ্গায়িত হয়, ফল্ট হয় না ফোল্ড হয় না ক্রাস্ট হয় না বেসিন হয়, তো উত্তর আমার হবে অপশান বি, অর্থাৎ ফোল্ড। ফোল্ড যেটা আছে মানে ভাঁজ যেটা আছে সেটা কিন্তু সব থেকে তরঙ্গায়িত হয়, ঠিক আছে, একদম এরকম এরকম করে তরঙ্গায়িত, কারণ সেটা নমনীয়ভাবে গঠিত হচ্ছে, তো সেটা তরঙ্গটা বেশি হবে, ভাঁজটা কিন্তু বেশি হবে, ওকে। এবার দেখো এর ব্যাখ্যাও কিন্তু আমি দিয়ে রেখেছি যে ফোল্ড সেটা কি, ঢেউ বা তরঙ্গ আকৃতির ভূপ্রকৃতি গঠন করে, ক্লিয়ার। আবার আমি হ্যাপোথেটিক্যালি আরেকটা কোশ্চেন নিচ্ছি, যে কোনো জায়গার থেকে নিচ্ছি, দেখো আমি কোথায় এসে থামে দেখি, এই দেখো বলছে ফোল্ড গঠনের পর ভূমি উঁচু হলে সেটিকে কি বলা হয়, অর্থাৎ একটা ফোল্ড গঠন হচ্ছে, ভূমিটা উঁচু হয়ে গেছে, এর যে অ্যাক্সিস ছিল সেখান থেকে উঁচু হয়ে গেছে, তো সেটাকে কি বলা হয়, ফোল্ডের উঁচু অংশ সেটাকে কি বলা হয়, অ্যান্টিক্লাইন বলা হয়। আবার দেখো, আবার একটা কোশ্চেন নাও, যে কোনো কোশ্চেন নাও, ভাঁজ পর্বত গঠন কিভাবে, ভাঁজ পর্বতের গঠন কিভাবে বোঝা যায়,
দেখো, সমতল ভূমি দেখে না শিলার নমুনা দেখে না তরঙ্গায়িত স্তর দেখে না ফল্ট দেখে কিভাবে বোঝা যাবে যে ভাঁজ পর্বত গঠন হয়েছে এটা ভাঁজ পর্বত? অবশ্যই ভাঁজ পর্বত হবে কি তরঙ্গ বা ঢেউ আকৃতির শিলার স্তর দেখে বোঝা যাবে যেটা ভাঁজ পর্বত। সুতরাং আমার যেটা বলার মূল উদ্দেশ্য হলো, আমি যখন একটা চ্যাপ্টার্স যে কোনো চ্যাপ্টার নাও, এখানে আগ্নেয়গিরি নাও, এখানে যেটা আমি বলছি মহী সঞ্চালন মতবাদ, যেটা কন্টিনেন্টাল ড্রিফট বলছি, সেটা নাও, যে কোনো টপিক নাও না কেন, সেখানে আমরা কি করেছি বা কি পরবর্তী যে সেগমেন্টগুলোতে সেগুলোতে কি করব সেটা আমি তোমাকে ইনিশিয়ালি বলে রাখি। যে আমরা এখানে করেছি কি, এখানে আমরা করেছি একটা একটা ইউনিটের মধ্যে একটা চ্যাপ্টার্স, সেই চ্যাপ্টার্সের উপরে আমরা কি করব, প্রথমে স্মার্ট নোটস, রিভিশন পয়েন্টস, এবং তারপরে কি এমসিকিউ, 100টা করে এমসিকিউ কিন্তু একটা একটা সেগমেন্টে থাকবে। অর্থাৎ এখানে যে 10টা সেগমেন্ট আছে 10টার উপরে 1000 করে, অর্থাৎ এখানে 100টা করে, অর্থাৎ এখানেই কিন্তু তোমার 1000 কোশ্চেন হয়ে গেল। 1000 কোশ্চেন কিন্তু এখানেই হয়ে গেল। যে চ্যাপ্টারের ইম্পর্টেন্স যেমন সেইভাবে কিন্তু কোশ্চেন দেওয়া হবে। ওকে, এবং এরপরেও যদি মনে হয় যে এই একটা ইউনিটের উপরে একটা ইউনিট টেস্ট পুরোপুরি তার উপরে একটা প্র্যাকটিস সেট দিতে, তাহলে সেই বইতে যেমন আছে সেইভাবে আমরা নেট সেটের পিওয়াইকিউ বা ওই চ্যাপ্টারের উপরে স্পেশাল এমসিকিউ দিয়ে আমরা 200টা কোশ্চেন দিয়ে দেবো। এটাও তোমাদের ডিমান্ডের উপরে, কারণ 100 করে কোশ্চেন দেওয়ার পরে ওখানে যাই কোশ্চেন দেবো না কেন দেখবে যে এর ভেতর থেকে এসছে। আর যখন তুমি এই এমসিকিউ প্র্যাকটিস করবে না, এই 1 নম্বরতে স্মার্ট নোটস রিভিশন পয়েন্ট থেকে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, এবং তারপরে তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করবে এমসিকিউ, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, উত্তর আমি মার্ক করে দিয়েছি, আলাদা করে খোঁজার দরকার হবে না পিছনে গিয়ে যে এই একের দাগের প্রশ্নের উত্তর আমি 10 পৃষ্ঠার পরে গিয়ে খুঁজলাম বি হলো, সঙ্গে সঙ্গে মার্ক করে দিয়েছি, কারণ এটা প্র্যাকটিস হিসেবে নয়, এটা রিভিশন হিসেবে নাও। কারণ একের দাগের প্রশ্নের উত্তর বি হলো, তো বি কেন হলো সেটা পড়ে নিলে, তো সঙ্গে সঙ্গে আমার কিন্তু মানে সব কিছু রিভিশন হয়ে যাচ্ছে। ওকে, তো এই হলো আমাদের মানে কোর্সের মূল বৈশিষ্ট্য, এবং আমাদের মানে যারা বাইরে আছো তাদের বলছি, এবং এইভাবেই কিন্তু কোর্স চলবে। যারা আমাদের কোর্সের মধ্যে আছো 792 ক্যান্ডিডেটস, তাদের বলছি প্রসেস কিন্তু এটাই হবে। সুতরাং বারবার কিন্তু টেনশন নেওয়ার কিছু নেই যে স্যার সিলেবাস কবে শেষ হবে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল বা 2 সপ্তাহ হয়ে গেল, মাত্র 2টো চ্যাপ্টার্স কমপ্লিট হয়েছে, মাত্র 3টে চ্যাপ্টার্স কমপ্লিট হয়েছে, নো প্রবলেম। আমাদের হাতে 75 ডেজ আমাদের থাকছে, আমরা সঠিক প্ল্যানিং অনুসারে কিন্তু আমাদের ক্লাস আপলোড করব, এবং সেই ক্লাসগুলো আমি বললাম ইনিশিয়ালি সপ্তাহে উইকলি 2টো ক্লাসের মাধ্যমে, বা প্রয়োজন হলে আরও বেশি ক্লাসের মাধ্যমে আমরা যে ইউনিটসগুলো আছে সেটা আস্তে আস্তে শেষ করার চেষ্টা করব। এবং যে ইউনিটসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আগে আগে দেবো। যেমন আমি প্রথমে ইউনিট 1 দিয়েছি, তো তার মানে এই নয় যে আমি পরে ইউনিট 2 দেবো। যদি আমার মনে হয় যে ভারতের আঞ্চলিক ভূগোলটা থেকে বেশি প্রয়োজন, তো আমি সেই ইউনিটটা আগে দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি পরপর সাজাবো, যেভাবে সাজাবো অন্ধের মতন ফলো করো। ওকে, এবং ভিডিওর সংখ্যা যেটা বলছিল 105টা চ্যাপ্টারের উপরে কিন্তু প্রত্যেকটা মানে 1 আওয়ার 2 আওয়ার্স 1.5 আওয়ার্স লেকচার দেওয়া পসিবল নয় এবং উচিতও নয়। কারণ যে স্মার্ট নোটস ক্রিয়েট করছি সেই নোটসের ওভারভিউ যদি আমি অ্যাটলিস্ট দিই, তাহলেও কিন্তু এই 105টা চ্যাপ্টারের উপরে আমার অ্যারাউন্ড 50 আওয়ার্স হয়ে যাবে। আমি চাইছি এত বেশি ভিডিও লেকচার কিন্তু চাইছি না, বা দেওয়ার প্রয়োজন কিন্তু মনে করছি না। হার্ডলি 25-30 ঘন্টাও যদি হয়, এবং এই তারপরে যদি নোটসটা তোমরা পাও এবং তোমরা যদি সেলফ স্টাডি করো এর উপরে বেশি বেশি করে টিচারদের থেকে, কিন্তু তুমি যদি সেলফ স্টাডি করো নোটসটা দেখে, সেটা কিন্তু বেশি কাজে লাগবে। কারণ আমি একদম প্রথম যখন এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোয় তখন কিন্তু যে স্ট্র্যাটেজি বলেছিলাম সেখানে বলেছিলাম যতই মার্কেটের অন্যান্য কোচিং বা অন্যান্য ইনস্টিটিউট তোমাদেরকে ঘাবড়ে দিক না কেন, যে আমাদের কাছে 100 ঘন্টার ভিডিও রেকর্ড ভিডিও আছে, 250 ঘন্টার লেকচার আছে বা লাইভ ক্লাস আছে, মানে ওভারঅল তোমার 300-400 ঘন্টা শুধু তাদের ভিডিও দেখেই কাটাতে হবে, সেলফ স্টাডি করতে পারবে না, নোটস পড়তে পারবে না, এমসিকিউ করতে পারবে না। তো সেটা কিন্তু জাস্ট একটা চমক বলা যেতে পারে, মানে একটা মুখরোচক যাকে বলে, যে সেটা হয়তো শুনতে ভালো লাগবে, বাট আলটিমেটলি তার কিন্তু কাজ বা যেটা নিট সেটা কিন্তু জিরো হবে। সুতরাং সেদিকে কিন্তু পা দিও না, সেলফ স্টাডি করে যেখানে যাই করো না কেন সেই প্রসেসে কিন্তু এগিয়েও না। আমি যে প্রসেস বললাম সেটাই আমার মনে হচ্ছে বেস্ট, বা এটা আমার দীর্ঘ যে প্রস্তুতি জীবন বা যেটা শিক্ষকতার জীবনে কিন্তু এটা বেস্ট মনে হয়েছে। তো সেটাই কিন্তু শেয়ার করলাম। এবার তোমরা মানবে কি মানবে না সেটা কিন্তু তোমাদের বিষয়বস্তু। ওকে, তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। এটা একদম একেবারে ইন্ট্রোডাকশন ক্লাসের মতো।
কোর্স যারা এখনও যুক্ত হওনি তারা ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, বা যেটা কমেন্ট সেকশন আছে সেখানে ফলো করতে পারো, সেখানে কিন্তু লিঙ্ক থাকবে, অ্যাডমিশন হতে পারো যদি প্রয়োজন মনে করো। ওকে, এবং যারা কোর্সের মধ্যে আছো তারা বলবো যে প্রসেস আমরা দেখাচ্ছি সেই প্রসেস ফলো করো, মাথা ঠান্ডা করে রাখো, ধৈর্য রাখো, এবং যে কন্টেন্টগুলো আমরা দিচ্ছি সেগুলো চেষ্টা করো কুইকলি কনজিউম করার, এবং এমসিকিউগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, এবং এমসিকিউ যেখানে আটকাচ্ছে তুমি স্মার্ট নোটস আছে সেই অংশগুলো খুলে কিন্তু একবার পড়ে নেওয়ার চেষ্টা করো, তাহলেই কিন্তু প্রিপারেশন কমপ্লিট হবে। এবং আলটিমেটলি যে 60 মার্কসের এক্সাম হবে সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্কোর করাটা আমাদের মূল উদ্দেশ্য, ম্যাক্সিমাম স্কোর কিন্তু করতে পারবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।